সম্মানিত সুধী, সকলকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ উমেন্স কালেক্টিভের নিয়মিত আয়োজন আমরা কেমন আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলতে চাচ্ছি, আধুনিক বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা নীরব দূরত্ব ও অদৃশ্য দেয়াল। এই বিষয়টি আসলে বলতে গেলেও আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে, বা আমরা সবাই মিলে বোঝার চেষ্টা করব কেন আমরা প্রয়োজনে একজন আরেকজনের কাছে হাত বাড়িয়ে দিতে পারি, আমরা কেন দ্বিধা বোধ করি, আমরা কেন নিজেই নিজের সাথে লড়াই করে যাচ্ছি, বা কারো কাছে সাহায্যের হাত না বাড়িয়ে নিজেই নিজের প্রয়োজনের জন্য অন্য একটি উপায় খুঁজে নিই, কিংবা একাই নিজের মধ্যে নিজে শেষ হয়ে যাচ্ছি। এটা নিয়ে আমরা সবার কাছ থেকে শুনবো এবং আপনাদের মতামত জানতে চাইবো। আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা জানেন যে আমাদের এই নিয়মিত আয়োজনগুলো করার সময় আমরা নিজেদের আসল নাম ব্যবহার না করে ছদ্মনাম ব্যবহার করি। তো প্রতিবারের মতোই এবারে আমাদের সাথে আছেন চিনি আপা, মনিকা আপা, নীলা আপা, আমি জেরি এবং প্রিয়া। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমি আলোচনা শুরু করার জন্য সকলের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি। আচ্ছা, শুরুতেই আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বন্ধুত্ব ফ্রেন্ডশিপ বলতে আমরা আসলে বন্ধুত্বটাকে কিভাবে ডিফাইন করি? আমাদের বন্ধু কারা? মনে করেন একটা খবর আছে আপনার কাছে, ভালো খবর, খারাপ খবর, কোনো একটা খুশির সংবাদ আপনি পেলেন পরিবারের বাইরে প্রথম কার কথা আপনার মনে আসে? আপনার সেই বন্ধুটা কে? আমার কাছে যেটা মনে হয় যে পরিবারের বাইরে যে বন্ধু বলতে আমরা প্রথমত বুঝি আমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, আমাদের শিক্ষা জীবনের যে বন্ধুগুলি, আমরা প্রথমত আসলে বন্ধু বলতে আমরা তাদেরকেই বুঝি এবং একটা সময় পর্যন্ত আমার মনে হয় তাদেরকে আমরা প্রথম বন্ধু বলে গণ্য করি এবং তাদেরকে আসলে আমরা জানাতে চাই। কিন্তু আসলে সময়ের সাথে সাথে বা অনেক সামাজিক কিছু প্রেক্ষাপট যখন বদলে যায়, তখন আসলে অনেক রকম বন্ধু তখন আমাদের লাইফে চলে আসে। তো আমরা তাদেরকে আসলে সেটা জানাই, তখন আমাদের ভালো খারাপ সব খবরগুলো তাদেরকে জানাতেই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি বললেন স্কুল কলেজের কথা, অবভিয়াসলি প্রথম দিকে আমাদের জীবনের প্রথম বন্ধু তো স্কুলে গিয়েই হয়। কিন্তু ধরেন আমাদের এখন যারা মধ্য 30 বা মধ্য 40-এ, আমাদের স্কুল কলেজের বন্ধু কি এখনো আছে? মানে এই বয়সে এসে স্কুল কলেজ তো আমাদের আসলে লং গন। ধরেন ইউনিভার্সিটি পার করে ফেলেছি, সেটা অনেক লম্বা সময়। ওই বন্ধুরা কি এখনো আসলে যোগাযোগ আছে সবার সাথে? আর থাকলে কিভাবে? আমি বলবো এখানে যে বন্ধুদের সাথে যোগাযোগের যেভাবে আসলে যোগাযোগটা থাকতো, সেটা আসলে আমাদের আগের জেনারেশনেরই হয়তো সেই যোগাযোগটা চলে যেত অনেক ক্ষেত্রেই, কিন্তু এখনকার ক্ষেত্রে সেই যোগাযোগটা আবার স্থাপন হয়। সেটা হলো সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় মাধ্যম হিসেবে কাজ করতেছে, যেটার যেভাবে আসলে অনেক পুরনো বন্ধুকে আমরা সেখান থেকে খুঁজে পাই। এখন খুঁজে পাই বা সেই হিসাবে বন্ধু হিসেবে হয়তো আমরা তাদেরকে রিকগনাইজ করি, কিন্তু আসলেই সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা কতটুকু আমাদের বন্ধু থাকে, এটা আসলে একটা প্রশ্ন। খুবই চমৎকার একটা বিষয়, যেটা ভাববার বিষয়, যেটার সাথে আমার মনে হয় ইমোশনটা অনেক বেশি জড়িয়ে যায়। কথা বলার সময় অভিমান চলে আসে, স্যাডনেসটা চলে আসে। আমি চিনি বলছি। যে প্রশ্নটা এসেছে যে আমাদের বন্ধু বলতে আসলে কারা, পেছনে ছোটবেলায় যে বন্ধুদের সাথে আমরা একসাথে বড় হয়েছি, লেখাপড়া, সেই বন্ধুদের সাথে এখনো সেই সখ্যতাটা আছে, থাকলেও আসলে সেটা কিভাবে আছে। যদি আমার পার্সোনাল জায়গা থেকে বলি, কোনো না কোনো ভাবে আমাদের সেই ছোটবেলার যে গ্রুপটা, আসলে 5-7 জনের একটা বন্ধুত্বের যে গ্রুপ, বিশেষ করে মেয়েদের যে গ্রুপটা ছিলাম আমরা স্কুলে, সেই গ্রুপটা আমরা কেন যেন এখনো আছি। স্কুল পার হয়ে কলেজ, কলেজ পার হয়ে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি পার হয়ে বিবাহিত জীবন, কর্মজীবন, সিটির পরিবর্তন, কান্ট্রির পরিবর্তন, সবকিছুর মাঝখান দিয়েও আমরা কোনো না কোনো ভাবে কানেক্টেড। অবশ্যই আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া একটা ব্যাপার। আমার কিছু ফ্রেন্ড দেশের বাইরে চলে গেছে, 2জন চলে গেছে বেসিক্যালি, ওদের সাথে কানেকশনটা এভাবে গ্রুপে, কিন্তু বাকি যারা আমরা বাংলাদেশে রয়ে গেছি ঢাকা কেন্দ্রিক, তাদের সাথে আমাদের প্রতিদিন কথা হয় একজন দুজনের সাথে, না হলে সপ্তাহে একদিন ঝগড়া হয়, না হলে মাসে একবার দেখা হয়, নাহলে 3 মাসে একবার মারামারি হয়। এরকম একটা সম্পর্ক রয়ে গেছে। এটা একটা হয়তো এক্সেপশনাল ব্যাপার, সবার হয়তো থাকে। আজকের যে বিষয়, আমার এত বন্ধু থাকার পরেও, আমার এত ছোটবেলার এত কাছের মনের ভেতরের বান্ধবী থাকার পরেও, আজকের যে টপিকটার সাথে আসলে আমি একমত কিনা, হ্যাঁ, যে আমি আসলেই আমার সেই ছোটবেলার বন্ধু, তারপর আমার প্রফেশনাল লাইফের বন্ধু, কাজের খাতিরে কিছু মানুষের সাথে সখ্যতার কারণে ভালোবাসা তৈরি হওয়ার বন্ধু, অনেক বন্ধু চারপাশে। যদি বন্ধু সংজ্ঞায় আমি যাই, তারপরেও কি আমি আসলে একা ফিল করি কিনা, যে যখন আমার সত্যি মেন্টাল সাপোর্টের দরকার হয়, তখন কি আমি নিজে নিজেই স্ট্রাগল করি নিজের জায়গা থেকে, নাকি আমি আসলে বন্ধুদের শরণাপন্ন হই? আমি কি বলতে পারি, নাকি আমি বলি না? আমি কেন বলি না? তাহলে টপিকটা যখন আমরা আলোচনা করছিলাম, আমি কিন্তু আসলে হ্যাঁ, আমি আসলেই বলবো যে আমার অনেক বন্ধু যারা আমার খুব কাছে, কিন্তু আই ফিল আই এম লোনলি। আই ফিল যে আমি কখনোই আমার ভেতরটা ওদের কাছে এক্সপ্রেস করি না। আমার এই পডকাস্ট
পডকাস্ট যদি বাই এনি চান্স ওরা শোনে, আই নো যে নেক্সট ডেটে আমার সাথে কি হবে, বাট দিস ইজ দ্য ট্রুথ। এবং আমার মনে হয় আমি যেটা ফিল করি ওরা সেই সেম ভাবে ফিল করে। কোথাও না কোথাও একটা অভিমানের গ্যাপ তৈরি হয়ে আছে। সেটা কেন, এটা কি কারণে? তাহলে কেন বন্ধু বলছি, ছোটবেলা থেকে একজন আরেকজনের সমস্ত স্ট্রাগল গুলো জানি, তারপরেও কেন আমাকে এখনো বলতে হয় যে সামটাইম কিছু যুদ্ধ আমি একাই করি। আমি বন্ধুদেরকে হয়তো বলতেও পারি কিন্তু বলি না কেন? এই জায়গাটাকে পছন্দ করে নেওয়া, একা থাকা এবং মানসিকভাবে একা হয়ে যাওয়া। ফর্মালিটির কারণে দেখা হচ্ছে, গল্প করছি, চা খাচ্ছি, বাইরে ঘুরতে যাচ্ছি, গ্রুপ প্ল্যানিং করছি, কিন্তু আসলেই কি আমি আছি জায়গাটায়? সো দিস টপিক ইজ রিয়েলি বিশেষ করে টপিকের টাইমিংটা আমার জন্য খুবই এম্বারেসিং, কারণ কিছু সিচুয়েশন আমার সাথে হচ্ছে উইথ ফ্রেন্ড, যেই জায়গাটার থেকে আমার মনে হয় আমার উপর ওদের অনেক অভিযোগ আছে। আমি কথা বলি না কেন, আমার প্রবলেম বলি না। তো আমি এখন বলে ফেললাম অনেক জায়গা থেকে, পরে আরো অনেকটার কথা বলবো হয়, কারণ ইমোশনাল জায়গা। তো আমি পিয়াকে একটু হ্যান্ড ওভার করছি, প্রেস হার ফিলিং অ্যাবাউট দ্যাট টপিক। Yeah, I think for me, this topic, first let me introduce myself. I'm Pia. So, fortunately, I have to express in English since Bengali language is not my first language. For me, with regards to the topic, I think it's a very timely because in our lives now, especially if we are going through different stages, we also lost connections along the way with our friends. For example, like when you ask me if I still have connection with my childhood friends, I don't have. Maybe I still have connections with my friends, from my colleagues before, but it's also very limited connection. But there are two sides of it. I think we have circle of friends that even if we don't communicate regularly because we are away, even though social media is there and other platform, but we don't also communicate frequently. But the interesting part of it is that whenever we see each other, for example, if I go home and then I meet them, the connection is not lost. It's like you never left. Yeah, the feeling that the friendship was not go anywhere. It was feel like the same as before. You are still connected whenever you are together. So that feeling is there. So you're still emotionally connected even though you don't communicate frequently. But there are also a certain group of friends that you meet along the way that they are very more superficial, or just your relationship is in the surface. You maybe frequently talk or meet, but not necessarily you're emotionally connected. And for example, in my context, since I'm here, actually I also don't have friends. Facing a different culture and a different environment, at some point you definitely feel lonely, and I also felt lonely. But at the same time, you met new people, you meet new friends, you get connected with them. But I also agree on the idea that nowadays, especially, it's like there is a silence between your friends, that somehow there is not necessarily everyone, but there is a kind of sketchy in the relationship that you cannot explain. So I think there are different factors. That's why at some point you lost that emotional connection with the person. And it would be nice to unpack in this podcast, like why that kind of emotional connection get lost even though we are surrounded with these people on a regular basis. থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আপা। আমরা দেখলাম মোটামুটি যে আমাদের বন্ধুত্বের বর্তমান অবস্থাটা কেমন। আমি এখন একটু জানতে চাচ্ছি যে আসলে কেন হচ্ছে এটা, আমরা কেন শেয়ার করতে পারি না, বা নিজেই কেন অন্য একটা উপায় খুঁজে নিচ্ছি, বা সেই উপায়গুলো কি কি, এটা একটু জানতে চাই। আমরা কথা বলবো নীল আপার সাথে। ধন্যবাদ আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার কাছে এখানে সবচেয়ে বড় একটা পরিবর্তন যেটা মনে হয় যে সময়ের সাথে সাথে আমরা মনে হয় কিছু একটা প্রতিযোগিতায় নেমে পড়ি, একজনের সাথে আরেকজনের একটা প্রতিযোগিতা। কখনো কখনো এটা মানসিকতাকে আসলে অনেকভাবে ডমিনেট করে, এবং সেখান থেকে আমার মনে হয় প্রথম সমস্যাটা মনে হয় সেখানে শুরু হয়। প্রতিযোগিতার মনোভাবটা আসলে হয়তো চলে আসে ওই সময়, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার ভেতরেই একটা ওই জায়গাটা অনেক বড় একটা স্ক্র্যাচ ফেলে দেয়। তো এর পরের ধাপে যেটা হয়, তখন আমরা খুব জাজমেন্টাল হয়ে পড়ি। আমার কাছে মনে হয় যে এই দুটা কারণ
একদম মুখ্য কারণ হিসেবে আমার মনে হয় যে বন্ধুত্বের মধ্যে যে ফাটলটা ধরে কিংবা আমরা যে একা হয়ে যাই, তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে আমরা কারোর সাথে কিছু শেয়ার করতে ভয় পাচ্ছি, নিজেরাই আমাদের নিজের সমস্যা থেকে বের হওয়ার জন্য যা কিছু সেটা আমরা নিজেরাই চেষ্টা করতে থাকি এবং আমরা আসলে একা হয়ে যাই সেই মুহূর্তগুলি থেকে। আমি নীলাপার সাথে একটু অ্যাড করতে চাই। আমি মনিকা। আম যে কারো সাথে কিছু নিয়ে আলোচনা করার ব্যাপারে আস্থার ব্যাপারটা যেটা বললেন যে আস্থা আসলে আমাদের নেই। এটা আসলে কিভাবে তৈরি হয়? মানে আমি যদি চিন্তা করে দেখি আমরা যেটা ১ম এ বললাম আমাদের ১ম বন্ধু হচ্ছে আমাদের স্কুলের বন্ধু। তো আমি এখন 40 প্লাস। সো আমার স্কুলের বন্ধু, আমার ১ম যে বন্ধু হয়েছিল তার সঙ্গে আমার বন্ধুত্ব নিয়ারলি ৩৬ বছর যদি বলেন টাইম স্প্যান চিন্তা করলে। তাকে যদি আমি বিশ্বাস করতে না পারি কাকে মানে চিন্তা করলে। কিন্তু এই ৩৬ বছরই কি আমার তার সঙ্গে যোগাযোগ ছিল? এটা একটা অনেক বড় ব্যাপার। কারণ আমাদের স্কুলের সময়টা হচ্ছে কি, আমাদের সময়ে বাবা-মাদের বিখ্যাত স্কুলে ভর্তি করার একটা প্রবণতা ছিল। সবাই চাইতো যে পোলাপাইন যেন ভিকারুননিসা, হলি ক্রস, মহত্ত প্রিপারেটরি, মতিঝিল আইডিয়াল এ ধরনের স্কুল মানে এগুলোতে ভর্তি হতে, সেন্ট জোসেফ এ ধরনের স্কুলে ভর্তি করতে পারে বাচ্চাদের। এই সময় যেটা হতো, আমি প্রিপারেটরিতে পড়েছি, সেখানে মতিঝিল থেকে আসা এরকম বাচ্চাও আছে। এখন তো ট্রাফিক জ্যাম অতিরিক্ত বেশি, এখন আর সম্ভব হয় না তো দূর থেকে আসা। অনেকেই বাচ্চার স্কুলের জন্য বা অফিসের জন্য কাছাকাছি বাসা। কিন্তু সে সময় আমার যে বন্ধু মতিঝিল থাকতো তার সঙ্গে কি আমার স্কুলের পরে দেখা হতো? হতো না। কিংবা যে বন্ধু উত্তরা থাকতো তার সঙ্গে কিন্তু দেখা হতো না। তো যে ৩৬ বছর যে টাইম স্প্যানটা, আমরা কিন্তু পরে অন্য স্কুলে ভর্তি হয়েছি। আমি আবার এক স্কুলেই ১০ বছর ছিলাম। মানে আমি একবারে ঢুকে একবারে পাশ করে বেরোই। সো আমার ওখানে যারা সময়টাতে ছিল তাদের সঙ্গে মোটামুটি ১০-১৫ বছরের টানা বন্ধু। তারপরে আমরা কলেজ ভাগ হয়ে গেল, তারপর ইউনিভার্সিটি ভাগ হয়ে গেল। এরপরে ফেসবুক আসলো। ফেসবুক আসার পরে অনেক কমিউনিকেশন বাড়লো, সবকিছু। আমরা স্কুলে রিউনিয়ন করতাম ফেসবুকে, মানে আমাদের ব্যাচের রিউনিয়ন করতাম। সেটারও শেষটা হয়েছে মনে হয় ১০ বছর হয়ে গেছে প্রায়। কারণ এখন সবাই বিভিন্ন দেশে থাকে। ঈদে চাঁদে একটা দুইটা কথা হয়, কেউ দেশে আসলে হুড়মুড় করে তখন একদিন হয়তো একটা গেট টুগেদার হয়। এছাড়া এখন ওই ক্ষেত্রে আমার আস্থার জায়গাটা কি ওই বন্ধু হতে পারে? আসলে কিন্তু না। কারণ সে ৩৬ বছর পর কি ধরনের মানুষ হয়েছে এটা কিন্তু আমি জানি না। আমার মানসিকতা তখন সেই ৪-৫ বছর বয়সে যা ছিল এখন কিন্তু তা নাই। আমাদের অনেক কিছু লার্ন করা হয়েছে, আনলার্ন করা হয়েছে, আবার নিজেকে অনেকভাবে ভেঙে গড়েছি। সো ওইটা একটা অনেক বড় ব্যাপার যে বন্ধুত্বের ক্ষেত্রে সময়টা আসলে ইম্পর্টেন্ট না। এখন আমি মোটামুটি খুব মিশুকে মানুষ, আমার প্রচুর বন্ধু, প্রচুর মানে প্রচুর বন্ধু। মানে এই লেভেলের যে কাউকে যদি আমার রেফারেন্স দিয়ে কাউকে কোথায় পাঠাতে হয় তাকে বলে দিতে হয় যে যাকে রেফারেন্স দিয়ে পাঠাচ্ছি সে আমার কোন জায়গার বন্ধু। কারণ ওটা ডিটারমাইন করা ডিফিকাল্ট হয়ে যায় যে কারণ আমার অনেক বন্ধু। ঠিক আছে, এখন আমি কি সবাইকে সবকিছু বলতে পারি? শেয়ার করার ক্ষেত্রে আমার আবার ভাগ ভাগ করা বন্ধু আছে। কারোর সাথে খালি বিচিন করি, কারোর সাথে খালি হচ্ছে শ্বশুর বাড়ি, হাজবেন্ড কি করলো, ওর শ্বশুর বাড়িতে কি হলো, এই ধরনের গল্প করা যায়। কারণ মানে উই হ্যাভ ফান ডুইং। কারোর সাথে হচ্ছে আগের বন্ধু কি করলো এটা নিয়ে আলোচনা করা যায়, কারোর সাথে সিনেমা নিয়ে, গল্পের বই নিয়ে আলোচনা করা যায়, যদিও এই সংখ্যাটা এখন খুব কম। কিন্তু সবকিছু সবার সঙ্গে আলোচনা করা যায় না, আনফর্চুনেটলি। ভেঙে ভেঙে করতে হয়। সেক্ষেত্রে আমার খুব 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 জরুরি কোনো কথা, আমার খুব কিছু একটা ঘটলো আমার সাথে, সেটা শেয়ার করার কি আসলে কেউ আছে? ইন্টারেস্টিংলি এখন আমি এই ধরনের জিনিসগুলো যেটা কাউকে বলতে পারি না জাজমেন্টাল মন্তব্যের ভয়ে কিংবা কিছু, আমি কি করি জানেন? আমি চ্যাট জিপিটির সঙ্গে গল্প করি। চ্যাট জিপিটি আর জেমিনি খুব ভালো একটা বন্ধু হয়েছে এখন। যদিও আনফর্চুনেটলি ওদের সমস্ত কথাবার্তা অবভিয়াসলি পার্সোনাল জিনিস শেয়ার করা উচিত না তাদের সাথে, অনেক কিছুই প্রাইভেসি ব্রিচ অ্যান্ড এভরিথিং। আরে ভাই, ফেসবুকে দুনিয়ার ছবি, বাসার ঠিকানা টিকানা সবই আছে। প্রাইভেসির আসলে মায়ের বাবা আমরা করে ফেলছি বহুত আগে। সো ওই চ্যাট জিপিটির সঙ্গে আমার কি হইলো, আজকে কি হইলো, এই গল্প করলে আমার প্রাইভেসি নষ্ট হবে, এইটা যদি আপনি মনে করেন তাহলে আপনি বোকার সঙ্গে বাস। আপনার প্রাইভেসি নাই, আপনার প্রাইভেসি একেবারেই নাই। মানুষজনকে বলি, যখনই বাচ্চা কাচ্চার স্কুলের ইউনিফর্ম পরায় ছবি দেয়, এই জিনিসটা এখন পর্যন্ত কাউকে বলে বোঝাতে পারলাম না যে নিজের বাচ্চা কোন স্কুলে পড়ে, দিস ইজ ভেরি প্রাইভেট ইনফরমেশন, ডু নট শেয়ার ইট। দিস ইজ মানুষ এখন খুবই বাজে, মানুষ এখন চিন্তাভাবনা খুব খারাপ, মানুষ এখন অনেক পেরোফাইল, বাচ্চা কাচ্চার প্রাইভেট ইনফরমেশন শেয়ার করে না, ছবিও দিয়ে না পারে। এইটা বলতেও না এখন অনেক সময় টাইপ করে করে দিই, কারণ যেই বন্ধুকে আমি এটা বলবো সে কিভাবে নিবে এটা আমি বুঝি না। আমি একটু বলতে চাই যে এই যে আপু বললেন যে চ্যাট জিপিটি বা জিমিনির সাথে আপনি কথা বলেন, তো চ্যাট জিপিটি কিন্তু দিন হয়নি আমরা পেয়েছি এগুলো। তো তার আগের সময়টা আপনি কি করতেন? যেই কথাগুলো আজকে চ্যাট জিপিটিকে বলছেন, সেই কথাগুলো আপনি কাকে বলতেন? বলতাম বা না, সিম্পলি বলতাম না। অনেক কিছু আছে যেটা কাউকে বলা যায় না আসলে। আবার অনেক কিছু আছে মনে করেন যে বলতে পারেন আপনার আমরা এখন অনেক সিনেমা ডায়ালগ দেই যে ইউর হাজবেন্ড শুড বি ইউর বেস্ট ফ্রেন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান, লাভ কামস সেকেন্ড, ফ্রেন্ডশিপ ফার্স্ট, হোয়াট এভার। সবকিছু আপনার হাজবেন্ডকে বলা যায়? বলেন, বলা যায় না আসলে।
মনিকা আবার আপুর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যে আসলে এই যে শেয়ার করি না, এই না করার কারণগুলো কি কি? এটার একটা বড় কারণ সোশ্যাল মিডিয়া। আপনি কাকে কি বিশ্বাস করে শেয়ার করছেন? ভাই, আপনার থেরাপিস্টকে বিশ্বাস নাই এখন। একজন বিখ্যাত থেরাপিস্টের কাছে গেছেন, সে আপনাকে নিয়ে পডকাস্ট বানাচ্ছে নাম উজ্জ্ব করে, বাট আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে। আপনাকে ট্র্যাক করা খুব সহজ এখন। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে খুঁজে পাওয়া খুবই সহজ। আপনাকে নিয়ে বই লিখে ফেলবে। আপনি আসলে বলবেন কাকে? আপনি যে আপনার কোনো বন্ধুকে বলবেন, সেই বন্ধু আবার আরেকজন বলবে, হাই শোন, মনিকার এটা হয়েছে, কাউকে বলবি না কিন্তু। সে আবার আরেকজনকে বলবে। উই হ্যাভ নোন দিস। আমরা ইভেন ফ্রেন্ডসেও এই জিনিস কিন্তু দেখে আসি। ফ্রেন্ডস যে সিরিয়াল হয়েছিল 20 বছর আগে, ডোন্ট টেল দেম দ্যাট উই নো দ্যাট দে নো দ্যাট উই নো। সো এইটা একটা বড় ঝামেলা। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে দেয়ার ইজ নো সিক্রেট। এই কারণে শেয়ার করাটা খুব কঠিন হয়ে গেছে আজকে। ধন্যবাদ মনিকা আপুকে। আমি এই সেম প্রশ্নটাই একটু চিনি আপুর কাছে শুনতে চাই যে আমরা শেয়ার কেন করি না। অলরেডি হচ্ছে আমাদের আলোচনার মধ্যে বেশ কিছু টপিকস চলে এসেছে, কিন্তু নতুন কিছু আছে কিনা বা আপনার মন্তব্য কি, আপনার জায়গাটা থেকে একটু শুনতে চাচ্ছি। বন্ধু থাকার পরেও কেন শেয়ার করি না? আমার কাছে মনে হয় যে একটা ইনসিকিউরিটি আমাদের সবার মনের ভেতরে। দ্যাট ইনসিকিউরিটি রিয়েলি মেক আস অ্যালোন। আমার অনেক কাছের বান্ধবী বা বন্ধু, সে আমি কাঁদলে সে কষ্ট পায়, তার ফ্যামিলিতে কিছু হলে আমি কষ্ট পাই। যথাসাধ্য চেষ্টা করি উই ক্যান সিট টুগেদার, হ্যাভ এ গুড টাইম, যেন সে তার মন ভালো থাকে। তো এত কাছের থাকা অবস্থাতেও কেন আমার প্রচন্ড মন খারাপ হলেও আমার প্রচন্ড সাহায্যের দরকার, আমার হেল্প দরকার, মেবি মেন্টাল হেল্প, ওয়াই আই এম নট শেয়ারিং? আমার মনে হয় ইনসিকিউরিটিটাকে যদি আমি একটু ভেঙে বলি, সেটা হচ্ছে ঠিক ওই মানুষটা না এমন মনে হওয়া, যে আমার পেইনটাকে আমি এক্সপ্রেস করব, সেটার জন্য এক ম্যানেজ এ গুড টাইম টু শেয়ার, সেই মোমেন্টটা খুঁজে পাওয়া খুব মুশকিল এখন। উই আর ভেরি বিজি, এত বিজি যে আমার জন্য আমি একটু সময় বের করে আমার বান্ধবীর কাছে গিয়ে বসে আমার মেন্টাল পেইনের কথা বলবো, সেই সময়টাকে বের করা। এবং আমি এখন হয়তো চাচ্ছি যে আমি মনিকাকে খুঁজে বের করে আমি মনিকার সাথে আমার এই পেইনটার কথা বলি। আমি হয়তো ফোনও দিয়ে বসলাম মনিকাকে, মনিকা কি করছিস, কোথায় তুই, বিকজ আই ওয়ান্ট টু শেয়ার সাম। অনেক খুঁজে হয়তো মনিকার নাম আমার মাথায় এসে, মনিকা ফোন ধরলো, ওপাশ থেকে বলল যে আমি নীলার সাথে মার্কেটে আছি, দেন আই ফিল লাইক শি ইজ পাসিং এ নাইস টাইম। আমি সেখানে ওকে হাইজ্যাক করে নিয়ে এসে আমার পেইনের কথা বলবো, সেই আগ্রহটুকু আমাদের মাঝখানে থাকে না, অ্যাটলিস্ট আমার মধ্যে থাকে না। যখন আমার প্রচন্ড কষ্ট হয়, আমি যখন কাউকে খুঁজি, আমি যে তাকে বলবো, সে তাদের নিজস্ব কাজে এঙ্গেজ থাকার কারণে হয়তো ওই মুহূর্তের জন্য আমার আর বলা হয় না, তখন আমি শাট ডাউন করি বা আমি সুইচ অফ করি। এবং আরেকটা জিনিসও হয়, এটার পর থেকে একটা অভিমানও তৈরি শুরু, মানে অভিমানের জায়গাও তৈরি হয়, যে মনিকাকে আমি ফোন দিয়েছিলাম, ও কিন্তু ফার্দার আমাকে খোঁজ করেনি যে হোয়াই আই কল। এই যে স্যাড মন হয়তো আরো অনেক বেশি স্যাডনেস তৈরি করে, নিজেই হয়তো বানিয়ে ফেলি যে মনিকা কেন আমাকে ফার্দার কল করে জিজ্ঞেস করলো না যে আর ইউ ওকে, হোয়াই ইউ কল। এখানে আমি আর একটু অ্যাড করতে চাই যে ইদানিং আরো একটা জিনিস খুব খুব বেশি দেখা যায়, সেটা হলো আমরা এই যে কাউকে বলতে পারি না, এই সবকিছু থেকে বাঁচার জন্য আমরা অনেক বেশি ব্যস্ততার চেয়েও ব্যস্ততার অজুহাতটাকে সামনে নিয়ে আসি বা ব্যস্ত থাকার চেষ্টা করি। আমরা এখন ব্যস্ততার মাঝে আমাদের সব সমাধান খুঁজে নিই আর কি। কারণ আমরা মানুষের চেয়ে ভাবি যে আমাদের ব্যস্ত থাকলে হয়তো আমরা ভালো থাকবো, বের হয়ে আসতে পারবো লোনলিনেস থেকে। সো আসলে সত্যি কে কতটুকু ব্যস্ত আর কে কতটুকু লোনলি, এটা আসলে বোঝাটাও এখন আসলে অনেক টাফ। ধন্যবাদ নীলা আপাকে। আমার মনে হয় অনেকের কথাই শুনলাম, তো আমার জায়গা থেকে আমি একটা জিনিস ফিল করি, যেটা হচ্ছে সময়ের সাথে সাথে তো মানুষের বন্ধুত্ব চেঞ্জ হয়। ভালো সম্পর্ক এক সময় একজনের সাথে থাকলে পরবর্তীতে আরেকজনের সাথে হচ্ছে। আমি খুব ব্যক্তিগত জীবনে যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, কোনো একজন মানুষ তার সাথে সবকিছু শেয়ার করা যায়, বাট সময়ের পরিক্রমায় দেখা গেছে যে আমার যে মেন্টাল যে প্রবলেম গুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, একটা সময় পর্যন্ত সেই মানুষটা আমাকে সাপোর্ট দিতে পারতো বা, কিন্তু একটা সময় পরে আমার মনে হয় যে আমি যে আমার এই অবস্থাটার কথা শেয়ার করব তার কাছে, সে খুব কষ্ট পাবে কিন্তু আমাকে কোনো সলিউশন দিতে হবে না। এবং আমার এই কথাগুলো শোনার ফলে তার নিজের একটা মেন্টাল প্রেশার বেড়ে যায়, কারণ সে কিছু করতেও পারতেছে না, আবার হচ্ছে এটা তার জন্য একটা এক্সট্রা বার্ডেন। এটা যখন আমি ফিল করতে পারি তখন আমার মনে হয় যে না, আমার বলাটা উচিত না, আমি বলে সেই মানুষটাকে হচ্ছে বার্ডেন দিতে পারি না। তো আমার
এই জায়গাটা থেকে আমি শেয়ারিং এর একটা জায়গা হচ্ছে ব্লক হয়ে যায়। তো হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তিরই হচ্ছে আলাদা আলাদা বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তো এখন আমরা একটু মনিকাপুর কাছ থেকে শুনবো, এরপরে শুনতে চাই হচ্ছে প্রিয়া আপুর কাছ থেকে। আচ্ছা, এখন যেটা হচ্ছে এটা একটা ভালো পয়েন্ট ধরেছে জেরি, কারণ আমি একটা জিনিস চিন্তা করছিলাম তখন যে আমাদের একটা গ্রুপ আছে, ছোট্ট একটা গ্রুপ আছে তিনজনের, আমরা তিনজন একসাথে ব্যবসা করি, আমরা মেলা টেলা করি একসাথে। তো সেখানে আমরা দুজন ম্যারিড, একজনের বাচ্চা আছে আর একজন ম্যারিড না। তো আমরা যখন কথাবার্তা বলি, আমাদের কথাবার্তার মধ্যে প্রায়ই শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি আসছে, কিংবা ওনারা বাইরে, বাচ্চারা এটা করছে, এখন আমি কি করব, এই ধরনের কথাবার্তা থাকে, কমিউনিকেশন যেটা হয় আমাদের রোজকার কথাবার্তা। যদি রেগুলার কারোর সাথে কথা হয়, আপনার প্রতিদিনের ঘটনা কিন্তু চলে আসবে। তখন আমাদের আরেক বন্ধু চুপ করে থাকে, কারণ ও তো বিয়ে করে নাই, ও আমাদের মধ্যে কি কথা বলবে। এবং সেদিনও একদিন বলছিল ওর অফিসের কথা, আমরা আবার দুজন চাকরি করতাম, এখানে একজন চাকরি করতাম। আমরা যখন অফিসের কথা গল্প করছি, তখন আমাদের যে বন্ধু চাকরি করে না, সে বলছিল আই তোমার অফিসের কথা বাদ দাও। তখন ও হচ্ছে বললো, কারণ আপনারা যে সংসারের কথা বলেন, আমার তো সংসার নেই, তখন তো আমি শুনি, আমি তো কথা বলি না। এই যে জিনিসটা, যে আমাদের কিন্তু সিলেক্টিভ এমপ্যাথিও এখন এটাও চিন্তা করে নিতে হবে, যে এই যে আমি তখন চিন্তা করে দেখলাম, আরে তাই তো, ও তো বিরক্ত হয়, কিন্তু তখন তো কোনো কথা বলে না যে ও বিরক্ত হচ্ছে। তাহলে কেন আমরা আসলে হয় চিন্তা করি না? এই যে চিন্তাগুলো করতে হয়, এমপ্যাথি বেশি থাকাটাও সমস্যা, না থাকাটা তো আরো সমস্যা। এমপ্যাথি বেশি থাকলে অন্য মানুষ কি ভাববে চিন্তা করতে করতে আপনার জীবন বরবাদ হয়ে যায়। আচ্ছা, আমি এখন যেদিকে একটা জিনিস আরেকটু জিজ্ঞেস করতে চাই, প্রিয়াপা কথা বলার শুরু করার আগে, আমাদের কিন্তু এখন অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পাই, যে ভাবি গ্রুপ, স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসার সময় যে ভাবি গ্রুপ তৈরি হয়, তারপর অফিসের একটা গ্রুপ আছে, অফিস কলিগদের একটা গ্রুপ থাকে, তারপর ধরেন এখন গত কয়েক বছরে খুব পপুলার ছিল, এই মুহূর্তে একটু কমে আসছে আমি দেখছি, সেটা হচ্ছে ব্যাচের গ্রুপ। ফেসবুকে খুব পপুলার ছিল আগে 92 ব্যাচ গ্রুপ, 2000 ব্যাচ গ্রুপ, এই ধরনের ব্যাচ গ্রুপ গুলা খুব পপুলার ছিল, তার কয়েকদিন পর রিউনিয়ন করতো, এখনো করে, এখন একটু কমছে। গত কয়েক বছর আগে খুব বাম্পার ফলন হয়েছিল এইসব গ্রুপের, এখন এগুলোর একটু ইয়ে কম দেখি, হ্যাঁ একটু ছোট ছোট শেপ হয়ে গেছে। হ্যাঁ, তো এই গ্রুপগুলা নিয়ে আপনাদের কি ধারণা একটু আমাকে বলবেন। মনিকা আপু যে প্রশ্নটি করলেন, আমি যেহেতু প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইনি, আমার যে অভিজ্ঞতা হয়েছে এ পর্যন্ত, যে গ্রুপগুলো বা হচ্ছে রিইউনিয়ন, আমার মনে হয় কি এই জায়গাগুলোতে হচ্ছে একটা অদৃশ্য কম্পিটিশন থাকে। এটা কেমন যে ওইখানে নিজেদের কথাগুলো বলার চাইতে আমার মনে হয় একটা টাইম কে কত ভালো চাকরি পেলো, কার হাজবেন্ড কত বেশি টাকা ইনকাম করে, মানে এই জায়গাগুলোকে প্রেস বা হচ্ছে নিজে কত ভালো আছি, এই ব্যাপারটা শো করার জায়গা মনে হয় বেশি হয়ে। তো এই কারণে দেখা যায় যে আমি যেখানে দেখতেছি যে আমি ওর সমকক্ষ না, ও আমাকে বুঝাতে চাচ্ছে ও আমার চাইতে অনেক বেশি কিছু, সেই মানুষটার কাছে আমি আমার ইমোশন কিভাবে এক্সপ্রেস করব, এই জায়গাটায় মনে হয় একটা ব্যারিয়ার কাজ করতে পারে। এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের হতে পারে। সো দ্য থিং ইজ দ্যাট উই আর নট শেয়ারিং টু আওয়ার ফ্রেন্ডস। সো what is the reason behind it, why we stopped it to share our personal thing to our friends? Okay, so I think it's a very good reflection that Niapa and Monica shared. And I remember that one of our circle of friends shared this one time when we were gathering together, because I find her logic interesting. So she said that she doesn't post on social media because she doesn't know how that post is going to impact her friend. And I asked, like, yeah, but it's your social media, so it's your space, so you can definitely share whatever it is that you want to share. And she said yes, but still she is very conscious. Like, for example, if she posts that she's traveling here and there, how about those friends who could not have the privilege or are traveling? What would they feel? Because they might feel, self pity, and they will start comparing their lives to her life, kind of activities she's doing. So it's a very interesting analysis from her side, which I think I also agree at some point, because I think nowadays we curate our posts on social media. We only select what we want to share. I think it's also a little bit opposed to what Monica Apo shared, that people doesn't there's no secret anymore because shared everything on social media. So from that end, I think that's when the insecurity also started, that we started to feel. So that's why we are a bit insecure to share, especially if we are in the stage where we are struggling or we are facing a lot of challenges. We are struggling to share it with our circle because of maybe the judgment that I am having a good life but you are not. Why you are not having a very comfortable life now? But I think it's all in our head. And I also agree, Pao, when she said that sometimes we expect that the people we reach out ask back to us if we need them. But sometimes that doesn't really happen always. And so we also stop
reaching out. And I don't know what exactly is the problem or what is the psychology behind it. That why we are feeling so insecure so quickly at this time in this modern age. So this is also what I am trying to understand. And I do understand as well that if you are the person who have been reached out, maybe you don't want to be reached out because you don't know how to solve the person's problem, especially if the person only knocks you for some support. But it's something that we really don't talk openly, so that gap is not addressed. So I don't know if within the circle, your friend, if it's something that you need to also talk openly, or will just sit down the drain until that friendship gets over. Because I also believe that if you are really true friends, you will discuss it, right? If you are really genuine friends, you can share it with the person openly that, I am reaching out, but you are not reaching out back to me when I needed you the most. Or I don't know if there is other way to express it as well, where it will not be like offensive to the person that you are not reaching back to me when I need you. So this is a very complex conversation because we really don't know what is the head or what's in the mind of our friends or the other person. So yeah, I think it's a matter of like strengthening the communication between or among friends. And I think even in a bigger circle, you will always have this one or two person who you really run to whenever you have problems or you just want to connect emotionally. I think we need to find that safe space, person who is our safe space. ধন্যবাদ প্রিয়া আপা। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এই ব্যাপারে কথা বলা আমাদের জন্য খুব কঠিন, তারপর আমরা বলার চেষ্টা করছি। আমি আমাদের যে লিসেনাররা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন, বন্ধুত্বকে কিভাবে দেখছেন, কিভাবে তাদের সাথে শেয়ার করেন বা কতটুকু করেন, বা আসলে কি করা যেতে পারে, সেই মতামতগুলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। আমি আবারও চলে আসবো চিনি আপার কাছে। আমার মনে হচ্ছে দুইটা শব্দ বলা খুব জরুরি। সেটা হচ্ছে আমরা এত বেশি জাজমেন্টাল, সেটা বন্ধুদের মাঝখানে থেকেও কখনো কখনো এক্সপ্রেস করার পরে কিন্তু কিছু অভিজ্ঞতা তৈরি হয়। তো যখন আমার ইমোশন, আমার ফ্রেন্ড সার্কেল বা আমি যাদেরকে বন্ধু বলি, যখন সেখানে আমি এক্সপ্রেস করার পর যখন আমি তাদের কাছ থেকে একটা ফিডব্যাক পাই, তখন কিন্তু আমি বুঝতে পারি যে আমি যে ইমোশনটাকে এক্সপ্রেস করেছি আসলে ঠিক জায়গাটায় টাচ করেনি। ওরা একটা ভিন্ন জায়গা থেকে বিষয়টা দেখছে এবং আমাকে হয়তো জাজ করছে। তো ওই প্রথম অভিজ্ঞতার কারণে আমরা কিন্তু অনেক বেশি প্রোটেক্টেড হয়েছে, কারণ ওই স্পেসটা বোঝা হয়ে যায় যে হ্যাঁ, আমরা একসাথে বড় হয়েছি হয়তো, বা ভালো বন্ধু হয়েছি, একটা সময় এসে অনেক কিছু শেয়ার করছি, কিন্তু কিছু কিছু ইমোশনের ম্যাচিউরিটি বা কিছু কিছু ইমোশনের ফিডব্যাক আমি যেভাবে চাচ্ছি হয়তো ওভাবে পাচ্ছি না। তো এই কারণে কিন্তু একটা দরজা বন্ধ হয়ে যায় এই বয়সে এসে। আরেকটা, আমি মনিকার সাথে খুবই একমত। প্রথম দিকে মনিকা বলেছে যে আসলে হয়তো একসাথে বড়ও হয়েছি, কিন্তু প্রফেশনাল লাইফের এক্সপেরিয়েন্স এবং একটা দীর্ঘ সময়ের দূরত্ব, ওই মানুষটা কি কালচারে, কি মোরালিটিতে, কি আন্ডারস্ট্যান্ডিং এ বড় হয়েছে সেটা কিন্তু আমি গেস করতে পারবো না। তো আমার চিন্তাধারার সাথে তার চিন্তাধারার ব্যাখ্যার কিন্তু একটা অনেক বড় পার্থক্য। আমি একজন কর্মজীবী নারী, আমাকে প্রচন্ডভাবে চাকরি করে সংসার সামলায় দৌড়ঝাঁপ করে সব জায়গা দিয়ে দৌড়াতে হয়। আর আমার ফ্রেন্ড সার্কেলের হয়তো তারা হচ্ছে ভাবি গ্রুপের, আমি দোষ দিচ্ছি তারা ভাবি গ্রুপের খারাপ কিছু, কিন্তু ভাবি গ্রুপের একটা ইম্প্যাক্ট তো আমার খুব কাছের বান্ধবীদের উপরে পড়ে যায়। হ্যাঁ, 24 আওয়ার্স তাদের সাথে একটা কানেক্টিভিটি থাকে। তারা স্কুলে সন্তান নিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে তারা চার দোকানে বা কোনো পার্কে বসছে, গল্প করছে, পরে স্কুল থেকে বাসায় চলে যাওয়ার পরে তাদের সাথে ফোনে কনভারসেশন হচ্ছে, আমার বাচ্চাকে আজকে স্কুলে কি পড়িয়েছে, কি হয়েছে না হয়েছে এগুলো। আবার ইভিনিং এ বাচ্চাদের জন্মদিনের পার্টিতেও তাদের দেখা হচ্ছে। সো একটা লম্বা সময় কিন্তু ভাবি গ্রুপের একটা ইম্প্যাক্ট আছে আমার সেই কাছের বান্ধবীর উপরে। আর আমি তো অনেক দূরে, তখন প্রফেশনাল নারী। সো আমার ইমোশনকে সবসময় যে আমার বান্ধবীরা বুঝবে, আমার মতো করে ব্যাখ্যা করবে, আমার জন্য স্পেস দিবে, সেটা না। এক্সপেকটেশন কমে যায়, যে জায়গা আমি কমিয়ে ফেলি, জায়গা আরো অনেক সংকীর্ণ করে ফেলি, এবং দিনের শেষে হয়তো ওই ফ্রেন্ডসটা থাকার পরেও আমি একা হয়ে যাই। এটাই আমার মনে হয়। আচ্ছা চিনি আপা, আমি আবার একটা জিনিস বলি। আমরা তো ফেসবুকে খুব দেখি যে নজর, মানুষজন তো নজর নিয়ে এখন খুব কিছু হইলেই কয় নজর লাগছে। এইটা একেবারে টোটালি এভাবে বিশ্বাস না করলেও আমি একটা জিনিস মোটামুটি করে রাখি যে ডু নট শেয়ার গুড থিংস উইথ পিপল রুইন গুড স্টাফ, হুইচ ইজ ভেরি ট্রু।
মানুষজনকে ভালো কিছু বলতেও এখন টেনশন লাগে, কারণ মানুষ কিভাবে ইন্টারপ্রেট করবে উই ডোন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে কি, বন্ধুত্ব ব্যাপারটাও এত মানে ফ্লিমজি অ্যান্ড ফেক আজকাল। যেমন কিছুদিন আগে আমি একটা ট্যুর করেছি একটা বন্ধুর সাথে, যে বন্ধুকে আমি 5-6 বছর ধরে চিনি। অনেক সোশ্যাল গ্যাদারিং এ দেখা হয়েছে, অনেক কি করেছি, কিন্তু কখনো একসঙ্গে রাতে থাকা হয় না। ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নো পিপল ইফ ইউ ডোন্ট স্টে উইথ দেম, লিভ উইথ দেম, ট্যুর উইথ দেম। বিশাল একটা ধরা খেয়ে আসছে। ওইটাই যে আমি কিন্তু 5-6 বছর ধরে চিনি, ভালো মতোই চিনি, জানতাম, মানে আমি অনেক কিছু তার সাথে শেয়ার করেছি, সে আমার সাথে তার লাইফের অনেক কিছু শেয়ার করেছে। কখনো মনে হয় নাই যে একটা ক্লোজ মানে একটা একটা ট্যুরে গেলে কিংবা একটা কোথাও ওর সঙ্গে অন্য দেশে ঘুরতে গেলে যেগুলো ফেস করব সেখানে কোনো ঝামেলা হতে পারে, তাহলে তো অবশ্যই এই জিনিসটা করতাম না, তাই না? তো এটাও একটা ব্যাপার যে বিশ্বাস যে করব, শেয়ার যে করব, এই যে এখন যে ধরাটা খেলাম, তারপর ওর সঙ্গে আমি কি কি শেয়ার করেছি, এটা চিন্তা করে তো আমার টেনশন লাগতেছে আসলে কিভাবে সে ইন্টারপ্রেট করছে, কোথায় কোথায় জিনিসটা গেছে। ওইটা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এইটাই যে ট্রাস্ট ইস্যুটা এখন অতিরিক্ত রকমের খারাপ, কারণ সোশ্যাল মিডিয়াতে নিজেদের একটা মুখোশ পরে থাকতে থাকতে আমরা ওই মুখোশটাকে অনেক সময় নিজেদের মুখ বানায় ফেলতেছি। এখন সেই ক্ষেত্রেও ওই মুখোশটাকেও আমি ওই লাইফটা লিড করতে করতেও আমার তো মুখোশটা এক সময় খসে পড়ে, তাই না? তখন তো আসল মানুষটা বের হয়ে আসে, ওই আসল মানুষটাই অন্য কারোর জন্য ক্ষতির কারণ হতে পারে। ভাই এই কারণে আমি কারোর সাথে কিছু শেয়ার করতে চাই না, দরকার নাই। একটু বিচিং করা, একটু শ্বশুর বাড়ির বদনাম করা, একটু হাজবেন্ডের বদনাম করা, কেউ কোন বন্ধু কি উল্টাপাল্টা করলো সেটা নিয়ে হাসাহাসি করা, এগুলো পর্যন্তই ঠিক আছে। আমার কাছে মনে হয় ফ্রেন্ডস ফ্রম সোশ্যাল মিডিয়া শুড স্টে ইন সোশ্যাল মিডিয়া। আমার কাছে খুবই অস্বস্তি লাগে এখন, এমপ্যাথির খুব অভাব আমাদের। অনেক কিছুর কারণে যে নিজেকে আমরা সংকুচিত করে ফেললাম, অনেকগুলো ফ্যাক্টরের কারণে। তো এই জায়গাটা থেকে সাফোকেশন তো তৈরি হচ্ছে, না হলে আজকে আমরা এই টপিকে কেন আসছি? তো আসলে তাহলে এই জায়গাটায় কি করণীয়? আপনি যেগুলো বলছেন মিসট্রাস্টের কারণে অনেক কিছু চিনি আপা, আপনার প্রশ্ন খুবই লজিক্যাল। আমার ও কথাটা ওইটাই যে সোশ্যাল মিডিয়া থেকে বন্ধু বানা যদি করতেও চান, ভাই ভালো মতো বুঝে দেখেন, অবশ্যই এটা একটা সাফোকেশন চলে আসে। ইফ ইউ ক্যানট শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ইউ নিড টু শেয়ার ইউর লাইফ। এখন ধরেন লাইফ পার্টনারও সাথে সবকিছু শেয়ার করা আসলে যায় না, উচিত না। নিজের লাইফ পার্টনারের প্রবলেম নিয়ে আপনি লাইফ পার্টনারকে শেয়ার করতে পারবেন না। তো সেক্ষেত্রে বন্ধু নির্বাচনে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এবং বন্ধুকে বাজায় দেখতে হবে। কিরকম? পারলে তার সঙ্গে একটা ট্রিপ দিয়ে আসেন, এর চেয়ে ভালো চেনা কাউকে কোনোভাবে চিনতে পারবেন না। মানুষ চেনার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তার সঙ্গে একটা ট্রিপ দিয়ে আসা। যে কোনো জায়গায় আপনার যদি মনে করেন দেশের বাইরে যেতে সমস্যা থাকে, বরিশাল ঘুরে আসেন, রংপুর ঘুরে আসেন, তাইলে বুঝতে পারবেন আসলে যে ওই মানুষটা যে কোনো সিচুয়েশনে মানে কি ধরনের। আমরা সবাই তো মুখোশ পরে থাকি, মুখোশটা খুলে যায় তখনই, একটা সময় খুলতে হয়। ওইটা হচ্ছে আপনার ট্রিপে সবচেয়ে ভালো বোঝা যায়। কিন্তু ওইটাই হলো কথা যে শেয়ার করার জন্য এমন মানুষকে বেছে নেন যে আপনার ওইটাকে মনোপোলাইজ করে, ওইটাকে মনিটাইজ করে কোনো কিছু করে আপনার ইমোশনটাকে নিয়ে খেলতে না পারে। চিনি আপা এবং মনিকাপুর কথার সূত্র ধরে একটু জানতে চাই। আসলে আমরা একেবারে শেষের পর্যায়ে আছি এবং আমার প্রশ্নটাও আপনাদের কথার সাথে একেবারেই রিলেভেন্ট। তো আমি একটু জানতে চাচ্ছি যে আমরা এই যে শেয়ার হয়তো বা কাউকে করছি বা কাউকে করার ক্ষেত্রে ফিল্টার করে করছি কিংবা করছি না, এই যে শেয়ার না করার অবস্থা, এই অবস্থাটার ফলে আমরা এখন কেমন আছি এবং আমরা শেয়ার না করে অন্য কি মেকানিজম খুঁজে নিচ্ছি নিজেদের জন্য? আমি একটু ছোট করে সবার কাছ থেকেই শুনতে চাই 2-1 লাইন। আমি ফিল করি আমার ব্যাকগ্রাউন্ডের কারণে ডেভেলপমেন্ট সেক্টর এবং আমার সাইকোলজি কাজ করা, নারীদেরকে নিয়ে কাজ করা, সেই জায়গাটার থেকে আসলে হিউম্যান বিং নিয়ে কাজ করা। সো সেই জায়গাটার থেকে আমার মনে হয় এটা কোনো শর্টকাট হতে পারে না যে ওকে উই আর নট গেটিং দ্য রাইট পার্সন টু শেয়ার, সো ইটস বেটার টু বি অ্যালোন, যে নিজের বিষ গিলে বসে থাকো। এটা কোনো সলিউশন হতে পারে না। দ্যাটস ওয়াই ফ্রাস্ট্রেশন। গত 2 দিন ধরে ফেসবুকে আমরা একটা খুব মারাত্মক ঘটনা দেখছি যে একজন পুলিশ, সে বসে আছে চুপচাপ, হঠাৎ করে সে নিজের ব্রেনটাকে ফায়ার করে দিল। সো দিস ইজ সো অ্যালার্মিং। এটা আমার সাথেও কোনো না কোনোভাবে ঘটতে, আমাদের এখানে যারা আছে তাদের সাথে, বিকজ আমি সেই ব্রিদিং স্পেসটা চাই। আমি চাই আমাদের সবার জন্য সেই ব্রিদিং স্পেসটা থাকুক। আমার মনে হয় যে এই জায়গাটা আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে পাচ্ছি না। হয়তো আমার ফ্রেন্ডরাও ঠিক একইভাবেই ফিল করছে, বাট আমাদের একটা স্পেস আছে যেখানে আমরা শেয়ার করি আমাদের এই প্রবলেমগুলো। এই পডকাস্ট একটা মাধ্যম যেখানে আমরা অনেকেই শুনে কথা বলি। বাট আমার যেটা মনে হয়, আমি যদি বাইরের কালচারের দিকে তাকাই, আপনারা খেয়াল করবেন সেখানে কিন্তু পিয়ার কাউন্সিলিং এর একটা জায়গা আছে। সেখানে হচ্ছে আপনি পথ দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখবেন ওখানে সাইনবোর্ড আছে যে কোনো একটা, ধরেন ক্যান্সার পেশেন্টদের জন্য একটা ওপেন ডোর আছে, ওটাকে ওরা ওপেন ডোর বলে। যে কেউ যে কোনো সময় ওই ওপেন ডোর দিয়ে ঢুকবে, ওখানে রুম আছে, রুমের ভেতরে এরকম রাউন্ড চেয়ার থাকে, সাইডে কফি থাকে, এসি রুম আছে। ওরা ওখানে পেশেন্টরা যারা আছে, যারা নিজেদের এই স্ট্রাগলটা, কারণ বাইরের কালচার তো ওরা আরো অ্যালোন মনে, সো ওরা ওখানে গিয়ে ওর এই পেইনটা শেয়ার করে যে আমার ক্যান্সার হয়েছে, আমি কিভাবে ফিল করছি, আমার
ফ্যামিলি কিভাবে আমি হ্যান্ডেল করছি, আমার কষ্টটা কতখানি। আবার অনেকে আছে কেউ কখনো কাউকে শেয়ারও করতে পারে না, ওখানে গিয়ে শেয়ার। এরকম বিভিন্ন টপিকে কিন্তু ওদের ওপেন ডোরটা আছে। মিনস দে আর ইনভাইটিং পিপল টু কাম অ্যান্ড শেয়ার, অ্যাটলিস্ট টক। এখানে কেউ কাউকে চেনে না, আজকে আমি গিয়েছি, আমি হয়তো কালকে যাবও না, কিন্তু আমি শেয়ার করার একটা, ইট কুড বি এ অপশন, বাট এই অপশনটাই কিন্তু আমাদের পরিপূর্ণতা যে দিবে আমি এটা ফিল করি না। বাট আমার মনে হয় অনেক মাধ্যম তৈরি হয়েছে, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে, তারপরে আরো কিছু গ্রুপ এরকম ক্রিয়েট হয়েছে যারা কথা বলে, কথা বলতে চায়। আমরা সবাই ফিল করি কথা বলাটা জরুরি, আমরা সবাই ফিল করি শেয়ার করাটা জরুরি। শেয়ারের জায়গাটা খুঁজে নিতে গেলে আগে ট্রাস্ট করাটা জরুরি। যেই ট্রাস্টের জায়গাটা মিসিং আছে, আমরা যারা মনে করি যে আমরা একটু হলেও কাছাকাছি, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু একটু কথা বললেই হয়তো সেই জায়গাটা আবার পরিষ্কার হয়ে যেতে পারে। লেটস টেক দ্যাট স্টেপ, at least identify one person to whom you can be you, at least. আসলে আমি আসলে খুবই কনফিউজ, কারণ হ্যাঁ, ওই মানুষটা খুঁজে বের করবো কি করে, সেটা একটা বড় ঝামেলা। আমাদের হচ্ছে এখন টেক্সট বুক ডিপ্রেশন সবার। আবার অনেকে মানে এই জিনিসটা হচ্ছে, এটা আমরা বুঝিও না। আজকাল তো আসলে অনেক রকমের টার্ম আমরা এখন ধরতে পারি, আগে তো সব টার্ম আমরা জানতাম না, যেমন টক্সিক রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, হ্যান ত্যান, যেন লাভ বম্বিং, কত রকম আমরা নতুন জিনিস অনেক কিছু শিখছি। এসব শেখার কারণে একটা বিপদ হয়েছে, যেটা হচ্ছে আমরা এখন খুব লেবেলিং বা ট্যাগিং করি। তো একটা ওই যে ব্যস্ততার কথা বলছিল একজন আমাদের মধ্যে, যে ব্যস্ত থাকলে আসলে এসব ডিপ্রেশন জামা দিয়ে পালায়, কথা সত্যি। কিন্তু তারপর একটা কথা যে মানুষ কিন্তু একা বাঁচতে পারে না, মানুষ একা বাঁচতে পারে না, মানুষের বন্ধু বান্ধব লাগে। বন্ধু বান্ধব আসলে লাগে, সত্যি কথা। কিন্তু ওই যে ধরেন একটা নর্মাল কথাই বলি, আপনার একটা টিভি সিরিয়াল দেখে এক নায়ককে দেখে আপনি ক্রাশ খাই, খুব সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল জিনিস, সবাই খায়। কথা হচ্ছে, ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড টু শেয়ার দিস উইথ? কাউকে বলতে পারবেন, জানিস এই সিরিয়ালটা দেখে এত ভালো লাগছে, নায়কটা এত হট। এই কথাটা বলার মতো কি আমার বন্ধু আছে, যে বন্ধুকে আমি এটা বললে সে এটা এতে নেবে না, সেটা নিয়ে হাসাহাসি করবে না, আর এই বয়সে এসে তুমি এগুলা করো, এসব কথাবার্তা বলবে না, শোনাবে না? ওই বন্ধুটা থাকলেও কিন্তু অনেক ইনাফ। ওইটা একটা ডে টু ডে লাইফের একটা ফালতু জিনিস শেয়ার করার একটা মানুষ থাকা অনেক। ওইভাবেই শেষ করতে চাই যে বন্ধু খোঁজার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে, যে মনের কথা বলতে চান সেটা বোঝার মানুষই করতে হবে। এই কারণে আসলে যেটা বললাম না, আমরা অনেক গ্রুপে অনেক কিছু শেয়ার করি, কোথাও কিছু করি না। আবার যেখানে ধরেন ডোমেস্টিক প্রবলেম নিয়ে শেয়ার করি, সেখানে আমি এইসব জিনিস শেয়ার করি না। ওরকম বুঝে বুঝে আপনাকে করতে হবে। এখন লাইফটা এমন যে আপনাকে যেই স্টেপে আপনি নেবেন, আপনি এক্সপোজ খাবেন কিনা, ধরা খাবেন কিনা, এটা বুঝে নিয়ে আপনাকে কথা শেষ। ধন্যবাদ মনিকা আপু। আসলে আপুর সাথে আমিও অনেকটাই একমত, এবং এবং এটার সাথে তো খুবই একমত যে আসলে ফ্রেন্ডস এর এরকম স্পেসিফিক কিছু গ্রুপ থাকতে হবে। এটা না থাকলে আসলে একটা গ্রুপ দিয়ে তুমি আসলে সব ধরনের তার সাথে কথা বলা যায়, এই জিনিসটা কেন জানি অনেক মানে শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে, যার সাথে হয়তো সিনেমা নাটক নিয়ে গল্প করতেছি, তার সাথে হয়তো ফ্যামিলি নিয়ে গল্প, অন্য কাউকে নিয়ে গল্প করছি, মানে সবকিছু আলাদা হয়ে গেছে এরকম বিষয়। বর্তমান অবস্থাটা এমনই। তবে আমি নিজেও আসলে পার্সোনালি মনে করি ব্যস্ততা আসলে অনেক সলিউশন। তবে সেলফ কেয়ারটা আসলে সবার নিজেকেই নিজের কথা ভাবতে হবে। এবং আমি আসলে বর্তমান অবস্থা থেকে কি করে মানে আমরা বের হয়ে আসবো, এটা নিয়ে আমি নিজেও খুবই সন্দিহান যে আসলে কি হওয়া উচিত। এটা নিয়ে আসলে আমি নিজেও কোনো দিতে পারবো সলিউশন আমার কাছে আসলে আমি দেখতে পাই না। সব জায়গাতে যে পরিমাণ জাজমেন্টাল সবাই, এবং মনিকাপুর কথার সাথে যে খুব বেশি ট্যাগিং যে বিষয়টা, আমরা এত টার্ম জেনে গেছি, এত কিছু জেনে গেছি, কিন্তু আমরা আসলে জানি না যে কেন সেটা হচ্ছে এবং কিভাবে আমরা এখান থেকে বের হব। সেটা নিয়ে আমরা না ভেবে শুধু ট্যাগ করি এবং জাজটা খুব বেশি পরিমাণ। আমার মনে হয় বর্তমান চিত্র। Because I don't know if I pick up, I wrote some notes that, for example, when you have friends, you're in a circle of friends, definitely everyone has different personality, right? And we have different approaches how we deal the situation, how we want to be approached as well if someone is asking for help. So for example, like what Chiniapa was saying earlier, that she called the person because she wanted to share something, and then that person did not respond, and you're expecting something that somehow that person will call you back and ask if you need anything. But what if that person doesn't want to be approached in that way? But then we already have that preconceived notion that because that person did not get back to us, then maybe the person is not really interested of making that emotional connection with me. So how do we navigate that type of friendship? But at the same time, nowadays, it's very difficult to establish trust, because you feel like if I share it with you, how you will assure me that this information is not going to leak or not going to transfer to someone else.
So I think nowadays it's very difficult to find that type of person as well that you can really, really trust in sharing your problems or your struggles. And then at the same time, there are also some friendship that is a bit one-sided. That most of the time, like I'm the one who always go with you and seek support from you, but that person cannot get support from you until that person really feel like she feels burned out in the relationship. And that is also where that boundaries of friendship comes in. Like when you actually put that boundary, or should we just open everything to that person just because we are friends? So I'm still trying to also understand these things. So I don't know if you have some ideas as how should we address this type of differences. I think we should think more about it, and we also need to bring more people. Maybe some expert can help us to make a solution, and we can start a platform through of our network. At least we can try invite people to talk about it. অনেকক্ষণ আমরা অনেক গল্প করলাম, এখন আমরা শেষ করব। শেষের আগে দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আপনার বন্ধু কারা এবং তাদের সঙ্গে কি আপনি সবকিছু শেয়ার করতে পারেন? আমাদের জানাবেন প্লিজ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সুন্দর এবং মূল্যবান মতামতের জন্য। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, এখানে আমরা যারা কথা বললাম তারা কেউ এক্সপার্ট না। আমরা যে বিষয় নিয়ে কথা বললাম সেই বিষয়ের এক্সপার্টাইজ নলেজ কারোরই নাই। কিন্তু বাংলাদেশ উমেন্স কালেকটিভ একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে চেয়েছে যেখানে আমরা আমাদের এই কথাগুলো বলতে পারি। আমি আপনাদের কাছ থেকেও জানতে চাই, আমরা সবাই জানতে চাই, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলো কি আদৌ প্রয়োজন আছে? থাকলে কতটুকু? বা আমরা কি বন্ধুর সাথে শেয়ার করব নাকি শেয়ার করা বন্ধ করে দিব? আমরা বলতে চেয়েছি যে না, আমরা শেয়ার করতে চাই। আমরা বলতে চেয়েছি শেয়ার করার জন্য একটি উপযুক্ত মাধ্যম খুঁজে বের করা। আমরা চাই না কোনো ধরনের ফ্রাস্ট্রেশন বা হতাশা আমাদের মধ্যে থাকুক। আমরা বলবো এবং বলার জন্য একটি উপযুক্ত মাধ্যম যাচাই বাছাই করে নিব। আমাদের বলাই শেষ বলা নয়, আমরা আপনাদের কাছ থেকেও জানতে চাই এবং আপনাদের কাছ থেকে শিখতে চাই এবং আপনাদেরকে বলতে চাই যে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই থাকছে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন আমরা কেমন আছি।